আসসালামু আলাইকুম। হাসিব টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা ফিনান্সের যে টপিকগুলো আলোচনা করার কথা ছিল এর মধ্যে ষষ্ঠ অধ্যায়ের আলোচনার পর্বে অর্থাৎ সূত্রগুলো আমাদের আলোচনা করা শেষ হয়েছে। এর মাঝে আমাদের 3টা সিকিউ দেওয়া হয়ে গেছে গ্রুপে। এর মধ্যে আমাদের এখন আজকে আলোচনার বিষয় হচ্ছে এমসিকিউ নিয়ে, অর্থাৎ এমসিকিউ আলোচনা করার পর আমরা যে ফিনান্সের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী অর্থায়নের অর্থাৎ এই অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে এর মধ্যে আমি সিলেক্ট করে 10টা এমসিকিউ তোমাদেরকে দেব। তোমরা কষ্ট করে একটু ভালো করে মনোযোগ সহকারে পড়লে আশা করা যায় যে এই অধ্যায় থেকে যদি এমসিকিউ আসে এই প্যাটার্নটারই এমসিকিউ আসবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথম এমসিকিউটা ছিল হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি। তো দীর্ঘমেয়াদী অর্থায়ন, যেহেতু অধ্যায়ের নামে দীর্ঘমেয়াদী অর্থায়ন, তো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? অপশন আছে ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ট্রেজারি বন্ড, বাণিজ্যিক কাগজ। এখন একটু লক্ষ্য করে দেখো, ট্রেজারি বন্ড আর ট্রেজারি বিল অ্যান্সার হবে, অ্যান্ড বাণিজ্যিক ব্যাংক আর বাণিজ্যিক কাগজ এগুলো হবে না, কারণ দীর্ঘমেয়াদী অর্থায়নের কথা বলছে। এখন আমি ট্রেজারি বিল দিব না ট্রেজারি বন্ড দিব? আমরা কিন্তু দেখছি মানে সংজ্ঞাতে জানি যে সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? ট্রেজারি বন্ড। ওকে, ট্রেজারি বিল কিন্তু না। তো ট্রেজারি বন্ড হবে রাইট অ্যান্সার। যদি থাকে যে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস কোনটি, তাহলে অবশ্যই তুমি 100% ট্রেজারি বন্ড দিবা। ক্লিয়ার? তারপরে দেখো, কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কি বলা হয়? যদি কোনো কোম্পানি বন্ড ইস্যু করে তাহলে এটাকে অবশ্যই কর্পোরেট বন্ড বলা হয়। ঠিক আছে? তাহলে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে বলা হয় কর্পোরেট বন্ড। আমি অপশন এটা দেই নাই, কারণ অধিকাংশ অপশনগুলো তুমি ট্রাই করবা, মানে এমসিগুলো পড়ার ট্রাই করবো হলো অপশন ছাড়া। তারপরে দেখো, দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার কোনটি? দীর্ঘমেয়াদী অর্থায়নের হাতিয়ার যদি বলা হয়, দেখো বাণিজ্যিক পত্র, প্রত্যয়নপত্র, সংরক্ষিত মুনাফা আর স্টক ও বন্ড। যেহেতু আমরা এটা বন্ডেরই অধ্যায়, তুমি মনে রাখবো মাথায় যে অধ্যায়টার এমসিগুলো আলোচনা করতেছি এটা দীর্ঘমেয়াদী অর্থায়ন নাম। সো দীর্ঘমেয়াদী অর্থায়নের কথা আসলেই বন্ড কথাটা বেশি গুরুত্ব পাবে। ওকে, এরপরে দেখো আমরা 4 নম্বর এমসিকিউ যাচ্ছি। 4র্থ নম্বর এমসিকিউটা হচ্ছে একটি বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, বন্ডের মেয়াদ 10 বছর, প্রয়োজনীয় আয়ের হার 10%। জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য কত? তো এখানে দেখো জিরো কুপন বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করতে বলছে। যদি জিরো কুপন না দিয়ে বললো বন্ডের বর্তমান মূল্য কত, তা আমি জিরো কুপন বন্ডের সূত্র ফেলে দিলাম, কেন এখানে সুদের হার দেওয়া নাই। সুদের হার দেওয়া না থাকার কারণে এটা জিরো কুপন বন্ড। আমরা জানি যে জিরো কুপন বন্ডের সূত্র হচ্ছে উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে উপরে হচ্ছে এমবি, নিচে হচ্ছে 1 + কেডি পাওয়ার এন। ওকে, কি বলছি? এমভি বাই 1 + কেডি পাওয়ার এন, এটা হচ্ছে জিরো কুপন বন্ডের বের করার সূত্র। আর আমরা এমবি মানে কত জানি? 10,000 টাকা। এমবি মানে লিখিত মূল্য কত? 1000 টাকা। তাহলে আমি 1000 বসাইলাম। 1 + কেডি হচ্ছে প্রয়োজনীয় আয়ের হার। প্রয়োজনীয় আয়ের হার কত দেওয়া আছে? 10%। তো 10%কে পার্সেন্ট সারিয়ে লিখলে কত হয়? 0.10, অর্থাৎ 0.10। ঠিক আছে? তারপর সময় কয় বছর? 10 বছর ইকুয়াল 10। এটাকে ক্যালকুলেশন করলে অর্থাৎ 1000 বাই 1 + 0.10 পাওয়ার 10, এটাকে ক্যালকুলেশন করলে 1085.54 টাকা বের হবে। ওকে, এরপর 5 নাম্বারটা দেখো, উত্তরণ ব্যয়ের উপাদান হলো উত্তরণ ব্যয়। উত্তরণ ব্যয় জিনিসটাকে, উত্তরণ ব্যয় হচ্ছে শেয়ার যখন আমি বাজারে ছাড়বো অথবা বন্ড যখন বাজারে ছাড়ি তখন এই বন্ডের বিক্রি করতে একটা এক্সট্রা খরচ হয়। এটা হয় অবলেখকের ফি, হয় আইন ফি, হয় বিক্রয় ফি, মানে বিক্রয় কমিশন। অর্থাৎ বিক্রি করার জন্য যাকে কমিশন দেবো বিক্রয় কমিশন, এটা অনেক আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বন্ড বাজারে বিক্রি করা হয়, এটা আইন ফি বলে। এবং যারা বিক্রি করার দায়িত্ব পালন করে তাদেরকে অবলেখক বলে, এই অবলেখকের ফি দিতে হয়। অর্থাৎ উত্তরণ ব্যয়ের উপাদানগুলো এই 3টাই হবে অ্যান্সার। এটা অ্যান্সার হবে 3টায়, অর্থাৎ ঘ নাম্বার। ওকে, আমাদের 6 নম্বর এমসিকিউটা দেখো, যে একটি কুপনের অভিহিত মূল্য দেওয়া আছে 500 টাকা, সুদের পরিমাণ দেওয়া আছে 40 টাকা হলে কুপন রেট কত? ভালো করে শুনো, কুপনের অভিহিত মূল্য দেওয়া আছে 500 টাকা এবং সুদের পরিমাণ 40 টাকা হলে কুপন রেট কত? তো এখানে আমার কুপন রেট চাইছে। ঠিক আছে? তো কুপন রেট আমার যদি বের করতে বলে, আমার সূত্র সুদের পরিমাণ মানে আই বাই এমভি ইন্টু কত? 100।
কি বলছি, সুদের পরিমাণ ভাগ এমভি মানে ফেস ভ্যালু বা অভিহিত মূল্য ইন্টু 100। তো সুদ ছিল কত 40, এমভি ছিল 500 ইন্টু কত 100। তাহলে ভালো করে দেখো, কুপনের অভিহিত মূল্য মানে এমভি, সুদের পরিমাণ মানে বড় হাতের আই, তাহলে কুপন রেট কত আমরা জানি আই বাই এমভি ইন্টু 100। তাহলে কাটাকাটি করলাম 5/40, তাহলে কত হবে 8%। তাহলে কুপন রেট কত হবে 8%। এরকম শর্টকাট এমসিকিউ অবশ্যই আসবে, একটু ভালো করে খেয়াল করো। 7 নম্বর এমসিকিউ ছিল যে আরএফএল পাইপ লিমিটেডের কর্তৃক, মানে আরএফএল পাইপ লিমিটেড কর্তৃক, আরএফএল পাইপ কিন্তু একটা কোম্পানি, তো আরএফএল একটা যদি কোম্পানি হয় তাহলে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডের নাম কি? আমরা সব ভালোভাবে জানি যে কোনো কোম্পানি যদি বন্ড ইস্যু করে তাকে কর্পোরেট বন্ড বলে। কি বলা হয়? কর্পোরেট বন্ড। ওকে, এখানে এসিআই লিমিটেডও থাকতে পারে, যে কোনো অন্য কোম্পানি থাকতে পারে, স্কয়ার কোম্পানি লিমিটেড থাকতে পারে, কোম্পানি থাকলেই তুমি এটা কর্পোরেট বন্ড দিবে। ওকে, কর্পোরেট বন্ড। তারপরে 8 নাম্বারটা দেখো, যে একটি বন্ডের লিখিত মূল্য ছিল কত 1000 টাকা, কুপন রেট ছিল কত 8%। বর্তমানে বন্ডটি 970 টাকায় বিক্রি হচ্ছে, চলতি ইল্ড কত? একটু চেষ্টা করে দেখো, একটি বন্ডের লিখিত মূল্য দেখো 1000 টাকা, কুপন রেট 8%, মানে কুপন রেট এটা দেওয়া আছে, লিখিত মূল্য দিছে, এখানে কিন্তু আয় দেয় নাই, মানে সুদের পরিমাণ বের করতে হবে আমার। ঠিক আছে, এরপর বর্তমানে বন্ডটি 970 টাকায় বিক্রি হচ্ছে, চলতি ইল্ড কত? প্রশ্ন ভালো করে বুঝতে হবে। তো চলতি ইল্ডের সূত্র আমরা জানি কি, যে সিওয়াই কারেন্ট ইল্ড ইকুয়াল আই বাই এসভি ইন্টু কি 100। ঠিক আছে, কি বললাম? আই বাই এসভি ইন্টু 100। আই মানে সুদের পরিমাণ, এসভি মানে বিক্রয় মূল্য ইন্টু 100। আই কত দেওয়া আছে? দেওয়া নেই, বের করতে হবে। 100-র 8% করবো, তাহলে 1000-এর 8% করবো, ইজিভাবে 80 টাকা হবে। করে দেখো ক্যালকুলেটরে যদি তোমরা করো, 1000-এ 8% করলে 80 টাকা হবে। ওকে, তারপর আসতেছে বিক্রয় মূল্য কত 970, তাহলে 970 ইন্টু কত 100। তো কাটাকাটি করে 0 একটা কমলো। এরপর ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে আসবে 80 গুণ 10/97। তো আসতেছে 8.247, অর্থাৎ পয়েন্টের পর দুটো সংখ্যা নিতে হয়, 8 পয়েন্ট মানে 8.25%। ওকে, তাহলে চলতি ইল্ড হবে কত 8.25%। আশা করি তোমরা ক্লিয়ার। তারপরেও সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানিয়ে দিও। এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের 9 নম্বর এমসিকিউটা ছিল হচ্ছে সিকিউরিটি ইস্যু ও বিক্রির মোট খরচকে কি বলে? ভালো করে দেখো, প্রশ্নগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে, তারপর তোমরা এমসিকিউ পড়বা। এমনি আমার গোল যদি এমসিকিউ পড়ে যাও, এমসিকিউ কোনো কাজেই লাগবে না। একটা প্রশ্ন বুঝবা, তারপরে এমসিকিউ তার উত্তর বোঝার চেষ্টা করবা আর পড়ার চেষ্টা করবা ভালো করে। না বুঝে পড়লে কোনো লাভ নেই। ওকে, দেখো সিকিউরিটি ইস্যু ও বিক্রির মোট খরচকে কি বলে? আমরা একটু আগে পড়ছি যে বন্ড বা শেয়ার ইস্যু বা বিক্রির খরচকে একটু আগে একটা এমসিকিউ আলোচনা করছি যে উত্তরণ ব্যয় বলে। কি বলে? উত্তরণ ব্যয়। ওকে, যে সিকিউরিটি ইস্যু ও বিক্রির অর্থাৎ শেয়ার বা বন্ড বিক্রির মোট খরচকে বলা হয় উত্তরণ ব্যয়। এটা এনএসভি বের করতে কাজে লাগে, অর্থাৎ নিট বিক্রয় মূল্য বের করতে কাজে লাগে। তো তুমি এটা মনে রাখো যে সিকিউরিটি ইস্যু ও বিক্রির মোট খরচকে কি বলা হয়? উত্তরণ ব্যয় বলা হয়। ঠিক আছে, অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত যে খরচ বা বন্ড ইস্যু সংক্রান্ত যে খরচগুলা, এটাকে উত্তরণ ব্যয় বলে। 10 নম্বর এমসিকিউটা দেখো, এটাতে বলছে একটি বন্ডের ক্রয় মূল্য কত 1000 টাকা, বাজার মূল্য কত 1200 টাকা। ঠিক আছে, বাজার মূল্য 1200 টাকা এবং কুপন রেট 12% হলে বার্ষিক সুদের পরিমাণ কত? ভালো করে খেয়াল করো, বন্ডের ক্রয় মূল্য কত 1000 টাকা, বাজার মূল্য কত 1200 টাকা, কুপন রেট 12% হলে বার্ষিক সুদের পরিমাণ কত? আমরা জানি যে কুপন রেট করতে হয় সবসময় ক্রয় মূল্য বা লিখিত মূল্যের ওপর বা গায়ের মূল্যের ওপর। ক্রয় মূল্য, লিখিত মূল্য, গায়ের মূল্য সেম বিষয়। আমি অনেকগুলো নাম তোমাদের বলে দিছি আমার বিগত ভিডিওতে। তো দেখো, বার্ষিক সুদের পরিমাণ বা সরল সুদের পরিমাণ বা সুদের পরিমাণ সেম জিনিস, বড় হাতের আই ইকুয়াল কত লিখিত মূল্য বা ক্রয় মূল্য কত 1000 টাকা ইন্টু কয় পার্সেন্ট 12%,
করবো কত হবে 120 টাকা। তো একটা সিম্পল অঙ্ক একবারে, কিন্তু এই প্যাটার্নের অঙ্কই মূলত বোর্ডে আসবে। এখানে আরেকটা প্রশ্ন করতে পারতো, যদি বার্ষিক সুদের পরিমাণ না চেয়ে বলতো মূলধনী লাভের পরিমাণ কত, মূলধনী লাভের পরিমাণ কত। সেম কোশ্চিন যদি বলে যে বার্ষিক সুদের পরিমাণ ব্যতীত যদি এখানে বলতো যে মূলধনী লাভের পরিমাণ কত, তখন তোমরা কি বলতা? যদি মূলধনী লাভের পরিমাণ চাইতো তখন কি করতাম? তখন এই কুপন রেটের কোনো কাজ করতাম না, তখন কি করতাম? এই বাজার মূল্য থেকে আমি এই ক্রয় মূল্য বাদ দিতাম, বাজার মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমার মূলধনী লাভ বের হয়ে আসতো কত টাকা? 200 টাকা। 1200 থেকে তখন 1000 বাদ যাবে। ওকে, আশা করি তোমরা আমার এই এমসিকিউ ভিডিওগুলা ভালো করে বুঝতে পারতেছো। আসলে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট 10টা করে এমসিকিউ দেওয়ার জন্য। তোমরা কষ্ট করে আমাদের এই এমসিকিউগুলো যদি ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ এই 15 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি তোমাদের এমসিকিউ কমন পড়বে। ওকে, আমরা শুধু চেষ্টা করতেছি যেসব স্টুডেন্ট বাসায় দীর্ঘদিন পড়ো নাই অথবা টিচার নাই বাসায়, ঠিক আছে, সেসব স্টুডেন্টকে আমি ভালো করে খেয়াল করতে বলবো। অবশ্যই ভালো করে খেয়াল করলে আমাদের এই এমসিকিউগুলো যে অধ্যায় ভিত্তিক 10টা করে আমরা এমসিকিউ দিচ্ছি, অবশ্যই তোমাদের কমন পড়বে, এটা নির্ধারিত কথা, ঠিক আছে, একদম 100%। তো আমাদের এই কষ্টগুলো, অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করি, তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং শেয়ার করবা, ঠিক আছে। আল্লাহ হাফেজ।